স্বাগতম স্বাগতম আড্ডা বেঞ্চের বন্ধুরা। আড্ডা বেঞ্চের বন্ধুদের এবং যারা এখনও আড্ডা বেঞ্চের বন্ধু হননি তাদের সকলকেই বাংলা নববর্ষ 1433-এর জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিমধ্যেই আগাত্তি দ্বীপটা আপনাদের চেনা হয়ে গেছে। বেড়াতে এলে কোনো অসুবিধেই হবে না, তাই তো? আজ আমরা যাব আগাত্তির বোনের বাড়ি কালপিত্তি। দুই বোনের খুব ভাব, জলের নিচে দিয়ে একেবারে হাত ধরাধরি করে আছে। যাওয়ার সময় যাতে সমুদ্রের মেঘেটাও দেখতে দেখতে যাওয়া যায় তার জন্য আমরা নিলাম গ্লাস বটম বোট। আমি ধরছি। হ্যাঁ, বেশ, তবে গল্প এগিয়ে নিয়ে যাই চলুন। সকালে জলের তলায় বেশ পরিশ্রম গেছে। বাড়ি এসে দেখলেন, বাড়ি বললাম, রিসোর্টে এসে চমৎকার স্নান, চমৎকার লাঞ্চ সেরে এখন রেডি স্টেডি গো। আমাদের রিসোর্টের সংলগ্ন যে ঘাট রয়েছে সেখান থেকেই বোটে উঠলাম। এই ঘাট শব্দটা বলতে বেশ ভালো লাগলো। মাত্র দুদিনেই সমুদ্রের এই অংশটা যেন আমাদের হয়ে গেছে। এই ব্যালাস্ট, নীল জলের নানান রংবাজি, নারকেল গাছের ছায়া, সব সব অথচ সত্যি তো তা নয়। এ হচ্ছে অনুভূতির সত্য। আগেই বলেছি যাচ্ছি কালপিত্তি। যাওয়ার আগে জেনে নেওয়া যাক ওই ছোট্ট হার্টের মতো দেখতে দ্বীপটির কুষ্টি ঠেকুজি। এই কালপিত্তি দ্বীপটি আগাত্তির দক্ষিণ দিকে অবস্থিত। আর আগাত্তির চারদিকে কাল্পনিক বৃত্ত যদি আঁকি তার মধ্যেই পড়ে। ওই তো কালপিত্তি দেখা যাচ্ছে। বাঁদিকে হালকা বালুচরও চোখে পড়ছে। আমাদের আগাত্তির এয়ারপোর্ট থেকে দক্ষিণ দিকে চোখ সরাতে সরাতে ঠেকবে এই কালপিত্তি দ্বীপে। পড়বে না কেন? সমুদ্রের অল্প নিচে দিয়েই তো দ্বীপ বিয়েরা জুড়ে আছে। আমরা যাব একটু ঘুরে, কারণ এই পথের মধ্যেই আমরা চোখ রাখব বোটের মেঝের কাঁচের ওপর। সেখানে প্রবাল আর মাছেদের রাজত্ব। আসুন আর কথা না বলে দেখি অগভীর আরব সাগরের সাম্রাজ্যে কি কি ঘটছে। ক্রমশ ধীরে ধীরে এগিয়ে গেলাম দুরন্ত ঢেউ ভাঙতে ভাঙতে। তবে সে ঢেউ তেমন উত্তাল নয়, অনেক শান্ত, হিলিবিলি কাটার মতো। সরকার তো ভেবেই ছিল আগাত্তির রানওয়েটাকে বাড়িয়ে একেবারে কালপিত্তি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু প্রাকৃতিক কারণে তা তো আর হবে না। কারণ এই পথেই তো কচ্ছপদের যাতায়াত।
সূর্য ঠিক মধ্য গগনে না হলেও রোদের কড়া দৃষ্টিপাত কোনো দিকেই তার নজর এড়াচ্ছে না। এই সাদা বালুচরটাতে আমরা নামবো, কিন্তু বোট তো ওখানে যেতে পারবে না, আটকে যাবে। তাহলে তাহলে ওই যে ওরা যা করছে আমরা তাই করব। তারপর ছপ ছপ ছপ। আরে এইসব না হলে বেড়ানো। এখানেই হলো হাফ প্যান্টের মহিমা। মেয়েরা তেমন তেমন হলে ঘাগরা বা শাড়ি। পায়ের নিচে অবশ্য বালি পাথর এইসব রয়েছে, প্রবাল থাকলে খালি পায়ে যাওয়া সমস্যা হতো। তাই আর একটা রেকমেন্ডেশন হলো জল নিরোধী জুতো। দাদা দাদা স্পা স্পা আপনার ফিশিং স্পায়ের কথা বলছেন? ফিশ পা হয়ে যাচ্ছে, মাছ এসে কামড়ে কামড়ে ধরবে, কচ্ছপও কামড়াতে পারে। টুকরো টাকরা প্রবাল ছড়ানো ধুধু বালিচর। এই চরই সমস্ত পশ্চিম দিক জুড়ে, বা বলতে গেলে পুরো দ্বীপটিকে ঘিরে রয়েছে পাড়ের মতো। 1 বর্গ কিলোমিটারে কিছুটা কম এই দ্বীপের এরিয়া। 400 মিটার বাই 250 মিটার লম্বা চওড়া। পুরো দ্বীপটার ধার ধরে যদি হাঁটতে থাকি তাহলে মাত্র 1.5 কিলোমিটার হাঁটা হবে। অ্যাভারেজ উচ্চতা মাত্র 3 ফুট। বেশ বন্ধু বন্ধু লাগছে না? এখন ওই জঙ্গলের মধ্যে আমরা ঢুকবো। বোটের কর্ণধারী আমাদের গাইড। চলুন এগিয়ে যাই। দ্বীপের লোনা জলে যে ধরনের গাছ হয়, এই ম্যানগ্রোভ জাতীয় এই রকম গাছেরই জঙ্গল, নাতি উচ্চ। ওরই মাঝে মানুষের তৈরি যাতায়াতের পথ। Left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? উজ্জ্বল সবুজের ওপর তেজি সূর্যের আলো পড়ায় দারুণ লাগছে, সঙ্গে মৃদু বাতাসের দুলুনি। একেই বলে আলোর নাচন পাতায় পাতায়, এই তো ভালো লেগেছিল। আপাতত এই মনোরম জঙ্গলের শেষে দেখা মিলল আবার সেই একই ধরনের বালুচরের। এখানেও বালি বেশি, প্রবাল কম। কোরাল। দূরে সমুদ্র আকাশের সাথে গোপন কথা সারছে। আমরা ডিস্টার্ব করলাম না, জঙ্গলের পাশের বালুচরের ওপর দিয়েই হাঁটতে লাগলাম। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less of. এগিয়ে গেলাম। এক্সটেন্ডেড জঙ্গলটাকে ভেদ করে ওপারে যাব, দেখব ওপারে আর কি আছে। এই রকমই না অন্য রকম? Hard between us now. এগুলো কিন্তু সব মৃত প্রবাল, চুনা পাথরের মতো জমে জমে নানান আকার নিয়েছে, আর তীক্ষ্ণ ছুরির মতো ধারালো। নানা রকম পোজে ছবি টবি তুলে আবার এগোলাম সবুজে ডুব দিতে। এই জঙ্গলটা কিন্তু বেশ ঘন।
বেশ দারুণ লাগছে। এগুলো না সাকুলেন্ট টাইপের গাছ। হ্যাঁ, এগুলো ওই ভেঙে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এরকম কিন্তু না, একদম না। ওকে, ভিডিও প্লে। ওই লাল টি শার্ট পরা ভদ্রলোক আমাদের গাইড, সদা সতর্ক, কেউ যেন হারিয়ে না যায় এই জঙ্গলে। অবশ্য জঙ্গলে কোনো বন্য জন্তু আছে বলে শুনিনি। কখনো শুকনো ঘাস, কখনো খোলা আকাশ, কখনো মাথার উপরে সবুজ পাতার আড়ালে আড়ালে হেঁটে পৌঁছলাম একেবারে মুক্ত আকাশের নিচে, যেন এক আদিম গ্রহে। যদিও পাড়ের কাছে গাছপালা আছে, তবু এ যেন পৃথিবীর এক প্রাণহীন প্রবাল সাম্রাজ্যে এসে পড়েছি। চরাচর জুড়ে এক বিপুল নীরবতা ছেয়ে রয়েছে চতুর্দিকে। পাথরে পাথরে আদিমতার চিহ্ন। ক্ষুদ্র থেকে বৃহৎ সবাই কালচিহ্ন বুকে নিয়ে কত কত দিন রাত অপেক্ষা করছে আর একটি পরিবর্তনের জন্য। একটু যেন মায়াচ্ছন্ন হয়ে পড়লাম। পায়ে পায়ে যতটা পারলাম গেলাম পশ্চিম দিক লক্ষ্য করে। শেষ সূর্যের আলো ধুইয়ে দিচ্ছে প্রকৃতিকে আমাদের। ফিরে চললাম আবার পুরনো পথে। ওপারে অপেক্ষা করছে আমাদের জলযান।
এসে পৌঁছলাম যেখানে নীল জলে ভাসছে ছোট্ট মোদের পানসি তরি। সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। দীর্ঘ ছায়া কোলে ফেলে আর একটা অসাধারণ দিনের স্মৃতিকে ফেলে বোটে উঠলাম। আমি ধরছি, চল দাঁড়ান, আমি ধরছি। হ্যাঁ, যেদিকে খুশি বসে, আমার কোনো সাইডই নেই। বাবান বাবান তাড়াতাড়ি ওঠো না। দাঁড়ান, আমি হাত ধরবো আপনার। পশ্চিম ধার ঘেঁষেই আমাদের উত্তরের দিকে চলা। অস্ত সূর্যের আলোক ছটা নাচছে ঢেউয়ের তালে তালে। সত্যি বলতে এই সূর্যাস্ত এই মাঝ সমুদ্রে বসে আগে কখনো দেখিনি। ঢেউ যেন একটু বেশি উত্তাল। স্বর্ণ গোধূলিকে পেছনে রেখে এক অপার্থিব যাত্রা। সূর্য গেল অস্তাচলে, আমরাও ঘাটে এসে ভিড়লাম আমাদেরই রিসোর্টের নিজস্ব ঘাটে। ব্যাস, স্টেডি। দাদি ওয়াটার, কফি, চা যা পাবো সব। আজকের মতো এই পর্ব শেষ করলাম। পরের পর্বে আসবো লাক্ষাদ্বীপের আরও রোমাঞ্চকর নতুন গল্প নিয়ে। ততক্ষণে লাইক, সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন বন্ধু আত্মীয়দের। ভালো থাকবেন, বেড়াতে থাকবেন। ধন্যবাদ। ছোট্ট একটা গ্রামের মতো।